কি গো, আজ ঘুম ভাঙবে তোমার? এই বর্ষার দিনে বাজার তো তাড়াতাড়ি যেতে হবে নাকি? না হলে কিছু পাবে তুমি? ও গিন্নি, আমি ঘুমাইনি গো, আমি তো দেখছিলাম। তা কি দেখছিলে শুনি? স্বপ্ন গো, স্বপ্ন। তা কি দেখলে? তোমাকে আমি শত্রুদের হাত থেকে রক্ষা করছিলাম গিন্নি। ও মা, তাই নাকি? আচ্ছা গিন্নি, আমি বাজারে গেলাম, যাই দেখি কিছু নিয়ে আসি খাবারের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। গোপাল পণ্ডিত বেরিয়ে যাওয়ার পরই একজন সাধু এসে উপস্থিত হন গোপালের বাড়িতে। ভিক্ষান দেহি মা। না বাবা না, আমি বেরোবো না। কিছু ফল আহার দে মা। না গো, আমার স্বামী আমাকে বলেছে উনি না থাকলে যেন আমি না বেরোই। হ্যাঁ, কি বলছিস? আমার স্বামী আমাকে রামায়ণ শুনিয়েছে। তুমিও যদি সাধুরূপে এসে আমাকে তুলে নিয়ে চলে যাও। এ কি বলছিস মা? তোকে আমি কি আমার বাবাও তুলতে পারবে না? আমি বাবা বেরোবো না। আমি তো কিছু ভিক্ষা চাইতে এসেছি। তোকে তুলে নিয়ে যেতে হলে সাথে আরো 10 জনকে আনতে হতো। কি কি বললেন আপনি? আমার স্বাস্থ্যকে নিয়ে এত অপমান? হ্যাঁ গো, তুমি কোথায় গেলে গো? আমাকে মোটা বলছে এই সাধুটা। আমি ঠিকই ধরেছি, আপনি আমাকে নিয়ে যেতেই এসেছেন। হ্যাঁ গো, তুমি কোথায় আছো গো? আমাকে নিয়ে চলে গেল গো। এসো গো। এ কোথায় এসে ফাঁসলাম রে বাপ, তুই চুপ কর এবার। হ্যাঁ গো, তুমি কোথায় আছো গো? মা, তোকে আর কিছু দিতে হবে না। এই নে, আমার কাছে একটা ইলিশ মাছ আছে, পাশের বাড়ি থেকে দিয়েছিল। এবার চুপ কর, আমি চলে যাচ্ছি। সাধু বাবা গোপালের বউকে একটা ইলিশ মাছ দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে গোপাল খালি হাতেই বাজার থেকে ফিরে আসে। ও গিন্নি, কিছুই তো পেলাম না গো, বাজার পুরো ফাঁকা। কি যে খাওয়া হবে আজকে? চিন্তা করো না, আজ ইলিশ মাছের ঝোল আর ভাত হবে। এই যে মাছ, হে হে হে। গোপালের বউ গোপালকে পুরো ঘটনাটা খুলে বলে সে কিভাবে মাছটা পেল। তুমি পারো বটে গিন্নি। তারপর গোপাল খুব জমিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত খেতে থাকে। রাজা ভানু প্রতাপ, তুমি কতবার ওই গোপালের জন্য বেঁচে গেলে, কিন্তু এত সহজে তোমায় আমি ছাড়বো না। এবার আমি লড়াই করে ওই রাজ্য দখল করব। সৈন্যরা, রথ নিকালো, আমি এক্ষুনি সূর্যনগরের জন্য প্রস্থান করব। এ কি, রাজা মোহাম্মদ আলী যে বেরিয়ে পড়ল সূর্যনগর দখল করতে। রাজা ভানুপ্রতাপ কি পারবে রাজ্যকে রক্ষা করতে? ইতিমধ্যে রাজা মোহাম্মদ আলীর রথের মুখোমুখি হয়ে দাঁড়ায় গোপাল। আরে গোপাল যে, গতবার তোমার জন্যই রাজা ভানু প্রতাপ বেঁচে গেল। এবার আমি সামনাসামনি যুদ্ধ করে এই রাজ্য দখল করতে এসেছি। ও তাই নাকি জাহাপনা? আমার থাকতে আমি এর যুদ্ধ কিছুতেই হতে দেব না। তো ফির তোমাকেই আমি যদি বন্দি করিনি, তাহলে তো না থাকবে তুমি, না হারবো আমি। সৈন্যরা, বন্দি করে নাও এই গোপালকে। আমি এগিয়ে যাচ্ছি রাজপ্রাসাদের দিকে। সৈন্যরা গোপালকে বন্দি করার জন্য এগিয়ে আসে। বলছিলাম কি, তোমরা যদি আমাকে বন্দি করে ফরান নগরে কারাগারে নিয়ে যাও, তাহলে রাজা মোহাম্মদ আলীর কি হবে? উনি তো ওইদিকে একলা পড়ে যাবেন। যদি তিনি মহারাজের কাছে হেরে যান, তখন তো দোষ তোমাদেরই হবে। হ্যাঁ, ঠিক ঠিক, তাহলে কি করা যায় বলুন তো গোপালবাবু? তোমরা না হয় রাজা মোহাম্মদ আলীর কাছেই যাও,
আমি না হয় নিজেই ফরানগরে গিয়ে কারাগারে বন্দি হই, তাহলে তো তোমাদের ওপর দোষ পড়বে না। যাও যাও, ওদিকে মোহাম্মদ আলীকে সাথ দাও তোমরা। ঠিক আছে গোপাল বাবু। গোপাল সৈন্যদের বোকা বানিয়ে সূর্যনগর রাজ্যে পাঠিয়ে দেয় আর চিন্তা করতে থাকে কিভাবে যুদ্ধটাকে আটকাবে। ঠিক তখনই গোপালের সাথে দেখা হয় পটকা, গদাই আর টিকলির সাথে। ওই পটকা, শোন শোন তোরা, এখনই রাজা মশাইয়ের কাছে যা আর বল তোরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যা, তোরা আগে পৌঁছে যাবি মোহাম্মদ আলীর থেকে। এদিকে পটকা, গদাই আর টিকলি রাজপ্রাসাদে আগে পৌঁছে রাজামশাইকে সব বুঝিয়ে দেয়। কি রাজা ভানু প্রতাপ, যুদ্ধের জন্য তৈরি তো? আমি কিন্তু এবার মুখোমুখি যুদ্ধ করে এই রাজ্যের সিংহাসন দখল করব। কিন্তু মোহাম্মদ আলী, আজকে তো যুদ্ধ করা যাবে না। আজ হলো জামাই ষষ্ঠী, আর আজকে আমার প্রাসাদে স্বয়ং যমরাজ আসছেন জামাই ষষ্ঠী খেতে। কি বললে? যমরাজ আসছে? এ কি করে সম্ভব? আমি এসে গেছি শ্বশুর মশাই। কই শাশুড়ি মা কই? সব আয়োজন তৈরি তো? আসুন আসুন যমরাজ বাবু, আসুন। আপনাকে এই প্রাসাদে স্বাগত জানাই। আসতে কোনো অসুবিধা হয়নি তো যমরাজ বাবু? না শ্বশুর মশাই, এই তো বাইরে আমার মহিষ দাঁড়িয়ে রয়েছে। আসলে চিত্রগুপ্তকে সব কিছু হিসেব বুঝিয়ে তবেই আসতে পারলাম, তাই একটু দেরি হয়ে গেল শ্বশুর মশাই। কিসের হিসাব বুঝিয়ে দিয়ে এলে যমরাজ বাবু? আসলে শ্বশুর মশাই, এখন দেখছি অনেকেই কোনো কারণ ছাড়াই ছলনা করে অন্যের জিনিস হাতিয়ে নিতে চায়। তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে আর কখন তাদের প্রাণ নেওয়া হবে সেই হিসেবেই বুঝিয়ে দিয়ে এলাম। এই রে, यहाँ पे তো দেখছি কদম রাখাও যাবে না, যেখানে স্বয়ং যমরাজ জামাই ষষ্ঠী খেতে আসছেন। আমার প্রাণটাও যদি নিয়ে নেয়, আমি বাবা চলি এখান থেকে। বলছিলাম ভানু প্রতাপ, আজকে আমি চললাম। তোমরা না হয় আজ জামাই ষষ্ঠী মানাও, হাম নিশ্চয়ই পরে আসবো একদিন। ভালো থাকবেন যমরাজ বাবু, চললাম আমি। বাহ গোপাল বাহ, তোমার বুদ্ধির জবাব নেই। আবার তুমি আমাকে রক্ষা করলে এই মোহাম্মদ আলীর কাছ থেকে। রিনা নদীতে পাথর ছুঁড়ছে, তার সঙ্গে কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। দেখো আমি কিভাবে পাথর ছুঁড়ছি। 1, 2, 3। হঠাৎ রিনার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও, আমি ডুবছি, আমি ডুবে যাচ্ছি। নদীর জলে একটা জলপরী মায়া উঠে আসে। তার রূপ একদম উজ্জ্বল। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে সাহায্য করব। মায়া রিনাকে জল থেকে তুলে নেয়। তুমি কে? তুমি কি সত্যিই জলপরী? হ্যাঁ, আমি এই নদীর জলপরী। তুমি সাহসী, কিন্তু সাবধান থাকতে হবে। জল সবসময় বিপজ্জনক হতে পারে। হঠাৎ নদীর দিকে ঝড় আসছে এবং দূরে একটা ডাইনি কালিকা নদীর কাছে দেখা যাচ্ছে। আজ রাতের খাবার হবে। মাছগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি তাদের নিয়ে যাব। আমাদের কিছু করতে হবে, কালিকা নদীর মাছগুলো ধরা শুরু করেছে। আমি তোমার সাহায্য করতে চাই, আমরা একত্রিত হয়ে তাকে থামাবো। রিনা ও মায়া একত্রিত হয়ে পরিকল্পনা করতে থাকে। রিনা নদীর পাড়ে বসে জলকে দেখে। আমি নদীকে খুব ভালোবাসি, এর সৌন্দর্য, এর শান্তি, সব কিছুই। কিন্তু
কালিকার মতো একজন ডাইনির আগমন আমাদের জন্য বিপদ। নদী আমাদের জীবন, আমাদের এই প্রেমকে সুরক্ষা দিতে হবে। একসঙ্গে কাজ করলে আমরা সব কিছু সামলে নিতে পারবো। কালিকা নদীর পাড়ে উপস্থিত হয়ে হাসতে থাকে। আমি হলাম কালিকা ডাইনি। আজ রাতে মাছ ধরার জন্য আমি প্রস্তুত। কেউ আমাকে আটকাতে পারবে না। কালিকা জল থেকে মাছ ধরতে শুরু করে। আজকে রাতের খাবার প্রস্তুত করতে যাচ্ছি, কেউ আমাকে বাধা দিতে পারবে না। মায়া ও রিনা একত্রিত হয়ে নদী রক্ষা করার পরিকল্পনা করে। রিনা, তুমি নদীর জল থেকে শক্তি নাও, আমাদের তাকে থামাতে হবে। আমি প্রস্তুত। কালিকাকে আমি থামাবো। আমাদের এই নদীকে রক্ষা করতে হবে। নদীর মাছগুলো একেবারে আমার পছন্দের। আজ কোনো মাছ বাঁচবে না, আমি তাদের সব ধরব। মায়া ও রিনা একত্রিত হয়ে কালিকার বিরুদ্ধে লড়াই শুরু করে। তুমি নদীকে নষ্ট করতে পারবে না কালিকা, আমরা তোমাকে থামাবো। নদীর মাছগুলোকে বাঁচাও, আমাদের এই নদীকে রক্ষা করতে হবে। বড় ঢেউ উঠেছে এবং রিনা শক্তি নিয়ে লড়াই করছে। তোমরা কিছুই করতে পারবে না, আমি অনেক শক্তিশালী। আমরা নদীকে রক্ষা করব, আমাদের শক্তি একত্রিত করতে হবে। মায়া জল থেকে ঢেউ তুলে কালিকার দিকে ছুঁড়ে দেয় যাতে সে পিছিয়ে পড়ে। মাছগুলোকে বাঁচাও, তাদের জীবন আমাদের হাতে। মায়া জলপরি নদীর জলে উজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ করেই কালিকা ডাইনি অন্ধকার থেকে বেরিয়ে আসে। আজ রাতে তোমার শেষ রাত জলপরি, আমি তোমাকে ধরে নিয়ে যাব। আজকের রাত আমার। মায়া পালানোর চেষ্টা করে, কিন্তু কালিকা তার জাদু দিয়ে আঘাত করে। মায়া আহত হয়ে মাটিতে পড়ে। তুমি আমাকে জয় করতে পারবে না কালিকা, আমি নদীর শক্তি। কালিকা মায়াকে ধরে ফেলে এবং অন্ধকারে নিয়ে যায়। আজ রাতে আমি তোমাকে খেয়ে ফেলবো। তোমার শক্তি আমায় আরো শক্তিশালী করবে। রাত্রির অন্ধকারে রিনা নদীর পাড়ে এসে দাঁড়ায়। সে মায়ার কষ্টের গলা শুনে শঙ্কিত হয়ে পড়ে। মায়া, তুমি কোথায়? আমি তোমাকে উদ্ধার করতে আসছি। রিনা, আমাকে উদ্ধার করো, কালিকা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে দ্রুত খুঁজে বের করো। রিনা দ্রুত সাঁতার কাটে এবং কালিকার গুহায় পৌঁছায়। গুহার ভেতর মায়া শিকলবন্দি হয়ে আছে। মায়া, আমি তোমাকে মুক্তি দেব। রিনা মায়ার শিকল ভাঙার চেষ্টা করে। তুমি কিছুই করতে পারবে না ছোট্ট মেয়ে, আমি তোমাদের ধ্বংস করব। রিনা সাহস নিয়ে শিকল খুলে দেয়। আমরা একত্রিত হলে আমরা তাকে থামাতে পারবো। আমি তোমাকে কষ্ট করে মুক্তি দিতে পেরেছি। মায়া মুক্তি পায় এবং উজ্জ্বল হয়ে ওঠে। আমরা নদীকে রক্ষা করব রিনা, এখন আমার সময় এসেছে। মায়া নিজের শক্তি ব্যবহার করে কালিকার দিকে তাকায়। কালিকা, তুমি নদীর শান্তিকে নষ্ট করতে পারবে না, আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো। মায়া নিজের শক্তি ব্যবহার করে একটি অগ্নির বল কালিকার দিকে ছুঁড়ে দেয়। কালিকা পেছনে সরে যায়। তুমি আমাকে থামাতে পারবে না, আমি তোমার শক্তিকে নিঃশেষ করব। কালিকা জাদু করে জলপরীর দিকে একটা অস্ত্র ছুঁড়ে মারে। জলপরীও জাদু করে একটা অস্ত্র ছুঁড়ে মারল। দুটি অস্ত্র একসঙ্গে সংঘর্ষ করে বিশাল বিস্ফোরণ ঘটে। আমার হাত থেকে তুমি বাঁচবে না কালিকা, এই নদী আমাদের এবং আমরা এটিকে রক্ষা করব। কালিকার চারিদিকে জাদু করে একটি বলয় তৈরি করে। কালিকা অনেক চেষ্টা করে, কিন্তু সেই বলয় থেকে বেরোতে পারে না। এটা দেখে রিনা ও মায়া হাসছে। আমরা সফল হয়েছি, নদী এখন নিরাপদ, কালিকা আর ফিরে আসবে না।
আমি জানতাম আমরা পারবো। এই নদী আমাদের, আমাদের এটি রক্ষা করতে হবে। এই নদী তোমাদের এবং আমার জীবন। আমাদের সব সময় একসাথে থাকতে হবে। এখন থেকে আমরা একে অপরের রক্ষক। জলপরি ও রিনার এই গল্প আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের দায়িত্ব। যতক্ষণ আমরা একত্রিত হয়ে কাজ করি ততক্ষণ আমরা সব কিছু মোকাবিলা করতে পারব। নদী আমাদের জীবনের অংশ, আমাদের এটি রক্ষা করতে হবে।